আর রাগের মাথায় বাচ্চাকে বললেন না যে তুমি সায়েন্সই নাও, তুমি আর্টসই নাও, কমার্সই নাও। প্লিজ একটু মাথায় রাখেন, যেই বাচ্চাটা ফিজিক্স বোঝে না, যেই বাচ্চাটা ম্যাথ বোঝে না, ভালো লাগে না, তার আকর্ষণ আসে না, ওকে ইন্টারমিডিয়েটে সায়েন্স দিয়েন না। যে বাচ্চাটার এসএসসি লেভেলে ফিজিক্স ভালো লাগে নাই, কেমিস্ট্রি পছন্দ হয় না, ম্যাথকে ভালোবেসে করতে পারে না, ওকে দয়া করে ইন্টারমিডিয়েটে সায়েন্স দিয়েন না। দ্বিতীয়ত হচ্ছে, তুমি মাথায় রাখবা, তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা তখন কিন্তু টিচার ওই যে খাতায় 4 দিয়ে 4-এ 2 দিছে কিনা বা 3-এ 1 দিছে কিনা এটা দেখে না। ওনারা চেক করে যে 1 2 3 3 2 3 4 এগুলা যোগ করে, মার্কিং গুলাকে যোগ করে কত মার্ক পাইছে সেটা ঠিক আছে কিনা এটাই শুধু দেখে। বোর্ড চ্যালেঞ্জ মানে যে উনি খাতা যে আবার পরে দেখবে, বিষয়টা এমন না। 10 আগস্ট 2026 তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিবে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো বা তোমাদের সামনে আমাদের কন্টেন্ট চাই বা লেখাপড়া তোমরা করো, অভিভাবক যারা আপনারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বা আমাদের ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমি অবশ্য আমার ডিজাইনার এখানে লিখছে রেজাল্টের জন্য প্রস্তুত। তো আসলে আমরা প্রস্তুত, আমাদের রেজাল্ট তো আসলে জীবনে পরীক্ষার তো কোনো শেষ নাই। আমরা যারা এই বয়সে আছি, আমাদের জীবনে এসএসসি এইচএসসি পার হয়েছে, আমাদের জীবনের অনেকটা সময় পার হয়েছে। আমরা যেই সময়ে বাস করছি এখন, এই সময়ে আমরা জানি যে আমাদের এসএসসির একটা রেজাল্ট হয়তো আমাদের জীবনে খুব একটা ইফেক্ট করে নাই, কিন্তু আগামীকালকে তোমাদের যাদের রেজাল্ট দিবে, আগামীকাল বলতে আজকে এখন ভিডিওটা তোমরা দেখতেছো এখন কয়টা বাজে, হয়তো হ্যাঁ 8:30 9টা বাজে। আগামীকাল 10ই আগস্ট তোমাদের রেজাল্ট দিবে। তোমরা রেজাল্ট পাওয়ার আগে পরে কি চিন্তা ভাবনা করতেছো সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমি ওভারঅল জাস্ট একটা ভিডিও বানাইতে আসি নাই, আমি এখানে কিছু কথা লিখে নিয়ে আসছি, যে কথাগুলো হয়তো আমার একটু বলা উচিত বলে আমার মনে হয়েছে। অভিভাবককে উদ্দেশ্য করে, স্টুডেন্টকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। কিছু জিনিস আমি একটু লিখে রাখছি, কিছু পয়েন্টিং আমি করছি, মনে হয়েছে যে এইভাবে এই পয়েন্টগুলো একটু করে বলে তোমাদেরকে বলা উচিত। আমি কিছু জিনিস রাখছি যেগুলো হয়তো বোর্ড চ্যালেঞ্জের চিন্তা তোমাদের মাথায় আসতে পারে। তারপর তোমরা হচ্ছে রেজাল্টের দিন কি কি জিনিস করা উচিত না, আমরা বিগত বছরে যা দেখে আসছি সেগুলা থেকে কিছু কথা তোমাদের বলবো। তোমাদের যদি ভালো লাগে শুনবা, ভালো না লাগলে শুনতে নাও পারো। কারণ লেখাপড়া আমরা করি বা আমরা করাই, এটা যদি একান্ত মন থেকে না আসে তাহলে জিনিসগুলা এক্সপ্লেইন করে লাভ হবে না। প্রথম কথা হচ্ছে, তোমরা যখন কালকে রেজাল্ট পাবা, আমরা পত্রপত্রিকায় দেখি যে স্টুডেন্ট আত্মহত্যা করেছে, সুইসাইড হয়েছে বা মানে কোনো একটা কারণে জীবন ধ্বংস করছে। এই জিনিসগুলো আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা যেই খবরের কাগজে যে জিনিসগুলো আমরা শুনি তার চাইতে আরো অনেক কিছু খবরের কাগজের বাইরে হয়ে থাকে যেগুলো আমরা জানি না। তো আমি এই ভিডিওতে যেটা বলতে চাই, তোমাদেরকে আগেও আমি বলছি, এখনো বলি, দেখো প্রত্যেকটা মানুষ তার নিজস্ব গণ্ডিতে বসবাস করে, তার পারিপার্শ্বিক, তার সামাজিক গণ্ডি ডিফারেন্ট। তোমরা কালকে যারা রেজাল্ট পাবা, তোমরা আজকে রাতে আল্লাহর দোহাই লাগে রেজাল্ট নিয়ে এখন কোনো অনুমান করে টেনশন করো না, একটু অন্য কিছু করো। অনুমান করলে কি হবে, করতে পারো বা নাও করতে পারো। আমার কথা আমি বলতেছি, যেটা তোমার ইচ্ছা তুমি শুনবা। সে বন্ধুর নম্বর বা মানে গুজব কতভাবে একটা আলোচনা থাকে না, দরকার নাই। রাত জেগে ফলাফল নিয়ে তুমি চিন্তা করো না। ঘুম যেহেতু ঘুমাচ্ছে, এসএসসি 26 ব্যাচ মধ্যে রানিং ঘুমের মধ্যে আসো। আজকে একটু টেনশন হচ্ছে, যারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছে তাদের টেনশন হয়, এটা জীবনের একটা নার্ভাসনেস পয়েন্ট থাকে। আই গেস ইউজুয়াল আজকে সেটাই ঘুমাবা। তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা একটু দেখো। আছে তো? তোমার কালকে গ্রেড জানার পর রেজাল্ট জানতে কাজে লাগবে। তোমার নিজের বোর্ডের নাম তো তোমার মনে আছে? আছে। পরিবারের মানুষজন পাশে থাকবে রেজাল্টের সময়, উচ্ছ্বসিত থাকবা। রেজাল্ট ভালো করছো, ওই মোমেন্টে অনেক বেশি চিয়ারিং ফিল হবে, মিষ্টি খাওয়াবা মানুষজনকে। স্বাভাবিক ব্যাপার, বাঙালি কালচার। বা মিষ্টি না খাওয়াইলেও ধরো বাসায় ডেকে বন্ধু বান্ধবকে খাওয়াইতে পারো। এটা তোমার অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করবে, তোমার পরিবারের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তবে মাথায় রাখবা যে একটা সময় আসবে, তখন মনে হবে যে আমাদের সময় এসে যে এটা মানে কারো আইডেন্টিটি হয় না অ্যাকচুয়ালি। একটা রেজাল্ট, একটা ভ্যালুয়েশন, জিপিএ 5, 4.5, 4.78, 4.7, 4.85, 4.94 একটা কিছু থাকবে। এটা হচ্ছে তোমার ওই যোগ্যতার মাপকাঠি, আপাতত এটা ধরে নিবা। আরেকটা হচ্ছে যে কখনো ভবিষ্যৎ ঠিক করে না, এটা মোটামুটি ভাবে যদিও লেখার জন্য লেখে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ আসলে ঠিক করে। ভালো রেজাল্ট করলে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে, ভালো একটা প্রফেশন ক্রিয়েট হওয়ার চান্স অবশ্যই বেশি থাকে। বাট বাংলাদেশের আসপেক্টে অনেক ক্ষেত্রে অনেক ব্যতিক্রম হয়েছে, আমরা এগুলো দেখছি।
তো এটা লেখার জন্য লেখা, বাট ট্রুলি স্পিকিং গুড রেজাল্টস ক্রিয়েটস এ গুড সিনারিও। আগামীকালের পর থেকে নতুন সিদ্ধান্ত শুরু হবে। এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট লাইন, কারণ যারা তোমরা ভালো রেজাল্ট করবা বলতে ধরো জিপিএ 5 পাবা, রেজাল্ট 1200-এর বেশি মার্ক আসবে বা 1150-এর বেশি মার্ক আসবে, 1160, 1170, 1180, 1210, 1220, 1230 এরকম মার্ক পাবা। তোমাদের কলেজে ভর্তি হইতে মানে তুমি যে তোমার পছন্দের কলেজে ভর্তি হবা, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো, সেই কলেজে চান্স পাওয়ার রেট বেশি থাকবে। মানে তুমি ধরো ঢাকা শহরে ইউজুয়ালি যারা 1200-এর বেশি মার্ক পায় এরা সাধারণত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়ালের সকালের শিফট বিকালের শিফটে অ্যাপ্লাই করে। যারা মিরপুরে ইউজুয়ালি থাকে বা বাইরে থেকেও অ্যাপ্লাই করতে পারে। তো যারা আদমজিতে অ্যাপ্লাই করবে বা রাজুকে অ্যাপ্লাই করবে অথবা রেসিডেন্সিয়ালে অ্যাপ্লাই করবে, 1210-এর বেশি বা 1220-এর বেশি যারা পাবে এদের চান্স হয়ে যায়। আর যারা 1150 পাবে বা 1050 পাবে, A+ পাবে, কিন্তু 1050, 1080, 1100, 1110, 20, 25, 30, 35 এই মার্ক রেঞ্জের মধ্যে থাকবে। দেখা যাবে যে এদের হয়তো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নাও আসতে পারে বা রাজুক নাও আসতে পারে, রেসিডেন্সিয়াল নাও আসতে পারে। সেই হিসাব করে চয়েস লিস্ট বানাতে হবে। আচ্ছা, এটা গেল ভবিষ্যৎ পরিকল্পনা, যে তোমরা যখন অ্যাপ্লাই করবা সেইটা আর অনেক পরে, এটা অনেক পরে। আমি আজকে জাস্ট একটু বলে রাখতেছি, আমি আবার কন্টেন্ট বানাবো এটার উপরে। এখন তুমি রেজাল্টটা দেখছো, ইউজুয়ালি আমরা কি করি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। ফাইন, ভেরি গুড, সোশ্যাল মিডিয়া তুমি শেয়ার করতে পারো, বন্ধু বান্ধব জানাইতে পারো, ইউজুয়াল কথা। তুমি একটু নিজে আগে পুরো মার্কশিটটা দেখো, তুমি নিজেকে একটু অ্যাসেস করো, আল্লাহর কাছে, রাব্বুল আলামিনের কাছে তুমি শুকরিয়া জ্ঞাপন করো যে হ্যাঁ আমি মোটামুটি ভালো রেজাল্ট পাইছি, ঠিক আছে। এরপর তোমার টার্গেট থাকবে, তুমি একটু কপি রাখো নিজের কাছে, স্ক্রিনশট রাখো ইউজুয়াল। তারপরে চেষ্টা করবা একটু কম্পারিজন না করার, যদিও মানসিক ব্যাপার চলে আসে, আমি একটু লেখার জন্য লিখছি আর কি। আর যদি খারাপ রেজাল্ট আসে, কোনো টাফ ডিসিশন নিও না, যেটা আমার আজকের ভিডিওর কন্টেন্টের মূল টার্গেট, যে এখনই কোনো টাফ ডিসিশন নিয়ে ফেলো না তোমরা, নিয়ে ফেলো না। তো ইউজুয়ালি যদি প্রত্যাশার চেয়ে কারো কম রেজাল্ট আসে, ধরো এইটাই হচ্ছে আমার আজকের দিনের মূল টার্গেট। তোমরা যারা জিপিএ 5 পেয়ে যাবে ফাইন, জিপিএ 5 পাইলা না, কোনো একটা রেজাল্ট খারাপ হয়েছে, একেবারে একটা ব্যাড সিচুয়েশন ওই স্টুডেন্টের উপরে ভর করে, বাবা মা আত্মীয় স্বজনের পারিপার্শ্বিক খবর তো আছে, বা বন্ধুরা ভালো রেজাল্ট করতেছে আমি ভালো রেজাল্ট করি নাই। আল্লাহর দোহাই লাগে তোমরা চেষ্টা করেও নিজেকে দোষ না দেওয়ার। ঝগড়া বিবাদ, সামাজিক বিপত্তি, আর তুমি যদি লেখাপড়া না করে থাকো তাহলে রেজাল্ট খারাপ হয়েছে, এটা তোমার মানে নিয়তি। কিন্তু তুমি ভালো চেষ্টা করে ভালো রেজাল্ট হয় নাই, সেটা ব্যাড লাক। কিন্তু তুমি চেষ্টাই করো নাই, পরই নাই, তোমার রেজাল্ট খারাপ আসবেই, এটা স্বাভাবিক, সেটা ভিন্ন বিষয়। অস্বাভাবিক যদি রেজাল্ট আসে, যে তুমি ভালো করতা, তুমি মার্কশিটটা দেখার পরে তুমি ভালো রেজাল্টের জন্য ওয়েট করতেছিলা কিন্তু খারাপ আসছে, তখন পুনঃনিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করা যায়। পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ যেটাকে বলে সেটা অ্যাপ্লাই করা যায়, সেটা আমি পরে বলতেছি। এবারে পুনঃনিরীক্ষণের জন্য, যখন পুনঃনিরীক্ষণ হবে, এটার জন্য তুমি চিন্তা করো, যদি রেজাল্ট খুবই অস্বাভাবিকভাবে খারাপ হয়ে থাকে, এবং এইটা মনে মনে ভাবতে হবে যে তুমি কোন কলেজে অ্যাপ্লাই করবা, এই মার্কে কোন কলেজটা আসবে, এইটাই হবে সবচেয়ে বড় চিন্তার কারণ। আমরা এটা ফিক্স করব, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা ফিক্স করব। এরপরের কথা হচ্ছে যে স্যার ঠিক আছে, আমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবো স্যার, আমার মাথায় কি কি জিনিস থাকা লাগবে? বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করবা, বোর্ড চ্যালেঞ্জ কারা করবা? যাদের মনে হবে যে আমি A+ পাওয়ার কথা ছিল কিন্তু আমি তো কম রেজাল্ট কেন পাইলাম। আচ্ছা, পরীক্ষা অনেক ভালো দিছো তুমি শিওর, কিন্তু রেজাল্ট খুবই খারাপ আসছে, এটা হচ্ছে একমাত্র কারণ যেটা হইতে পারে বোর্ড চ্যালেঞ্জ করার। আবার দুই একটা বিষয়ের ফল পুরো মার্কশিটের ধারা থেকে আলাদা, মানে সবগুলো A+, একটাতে গিয়ে কিছু একটা হয়েছে, তুমি নিশ্চিত যে ওইটাতে আসলে কোনো একটা মিস্টেক হয়েছে, এবং তোমার প্রাপ্ত নম্বর এবং প্রত্যাশার মধ্যে মোটামুটি অমিল আছে, সবই একই কথা। আমি 3টা পয়েন্ট আকারে বললাম, তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হইতে পারো। দ্বিতীয়ত হচ্ছে, তুমি মাথায় রাখবা, তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা তখন কিন্তু টিচার ওই যে খাতায় 4-এ 2 দিছে কিনা বা 3-এ 1 দিছে কিনা এটা দেখে না। ওনারা চেক করে যে 1 2 3 3 2 3 4 এগুলা যোগ করে, মার্কিং গুলাকে যোগ করে কত মার্ক পাইছো
সেইটা ঠিক আছে কিনা এটাই শুধু দেখে। বোর্ড চ্যালেঞ্জ মানে যে উনি খাতা যে আবার পরে পরে দেখবে, বিষয়টা এমন না, এটা মাথায় রেখো। দ্বিতীয়ত হচ্ছে, বোর্ডের অফিসিয়াল নির্দেশনা ছাড়া কারো কথায় কোনো টাকা দিবা না। এখনকার সময় তো একটা মানে খুবই টাফ টাইম, কে যে আসলে প্রতারণা করছে, কে কারকে প্রতারণা করছে বলা মুশকিল। সুতরাং এইখানে বোর্ডের অফিসিয়াল নির্দেশ ছাড়া কোনো এই ধরনের টাকা লেনদেন করবা না। আর একটা হচ্ছে, আবেদন করলেও খরচ পরিকল্পনা থামায় রেখো না। এটা একটা খুব সেন্সিটিভ বিষয় যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো কিন্তু কলেজের পরিকল্পনা, তুমি যাই রেজাল্ট আসো, রেজাল্ট হচ্ছে বাড়বে না কিন্তু একই থাকবে, সেক্ষেত্রে কলেজের পরিকল্পনাটা মাথায় রাখতে হবে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে তোমার পছন্দের 10টা কলেজ কোনটা, পছন্দের 10টা কলেজ, যেই কলেজে তুমি লেখাপড়া করতে চাও, তোমার লোকালিটির আশেপাশের 10টা কলেজকে তুমি চয়েস করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে, আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। কালকে রেজাল্ট তোমার যখন আসবে হাতে, তুমি রেজাল্ট ফেসবুকে দিবা কি দিবা না, এটা তোমার সিদ্ধান্ত, একেবারে তোমার সিদ্ধান্ত। দিস ইজ ইওর আইডিয়া, তুমি দিতেই পারো, দিবা, আচ্ছা ভালো কথা, কিন্তু আরেকজনকে পোক করো না প্লিজ। তুমি অন্যের জিপিএ নিয়ে হাসাহাসি করে না, খোঁচা দিও না প্লিজ। এ প্লাস না পেলে জীবন শেষ, থাকে না কিছু ক্রিঞ্জ পোস্ট, ডোন্ট 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 এগুলা ভুয়া মার্কশিট, ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়াতে দিও না। সোশ্যাল মিডিয়া ইউসেজ অনেক আমরা দেখছি বিগত বছরগুলোতে। আর যদি ফ্রেন্ডের রেজাল্ট খারাপ হয়, হিউম্যান কাইন্ড, ফ্রেন্ডের পাশে থাকো, ওকে ওর পাশে থাকো, এটাই বলবো। যদি বন্ধুর ফল খারাপ হয়ে যায়, আমরা আসি একসাথে আসি, বি হিউম্যান ফার্স্ট। রেজাল্ট জিপিএ 5 একদিন কোথায় যাবে, কি হবে, তো ফ্রেন্ডকে একটু খেয়াল রেখো। এটা হচ্ছে আমার মোটামুটি কয়েকটা কথা আর কি। এখন এটাও একটা খুব দামি জিনিস। অভিভাবকরা, আমি বলতেছি, আমি নিজে অভিভাবক, আমার মেয়েও স্কুলে যায়, আমার ছেলেও স্কুলে যাবে, ওরাও একদিন রেজাল্ট করবে। তা আমি আজকে যে বয়ান দিচ্ছি সেটা আমি মানতে পারবো কিনা আমি এখনই ভাবতেছি যে বাচ্চার কথা শোনা উচিত। যদি বাচ্চা ভালো করে, ওর মধ্যে যদি আপনি কোনো অহংবোধ দেখেন, আপনারা বাচ্চাদেরকে একটু বললেন যে এটা অহংকার করার বিষয়ই না, যেই গাছের ফল যত বেশি সেই গাছ তত নিচা হয়, কৃতজ্ঞতা বোধ শেখানোরও দরকার আছে। আমি ওভারঅল জেনারেল অ্যাসপেক্টে বলতেছি। কোনো স্টুডেন্ট A+ পেয়ে নিজেকে অনেক বেশি হ্যাডম মনে করে, ওদেরকে বুঝাইতে হবে যে তোমাকে কয়েকবার বেঁচে ফেলতে পারে এরকম আরো অনেক হ্যাডম আছে পৃথিবীতে, হ্যাডমের কোনো শেষ নেই। সুতরাং এই রেজাল্ট নিয়ে আশা করি তোমরা, আমার ভিডিও যারা তোমাদের কাছে গেছে, কোনো অহংবোধ যেন না হয়। অভিভাবক আপনারা বাচ্চাদেরকে একটু কৃতজ্ঞতা বোধ শেখাবেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফল যদি কম হয়, মানে রেজাল্ট, ফল মানে অ্যাকচুয়ালি রেজাল্ট, কারণ বুঝে পরের পরিকল্পনা গ্রহণ করুন। আপনার প্যারেন্টসদের বলছি, মানে আমি আমার নিজেকেও বলছি, কলেজ বাছাই সন্তানের যাতায়াত এবং মানসিক চাপ খুব সেন্সিটিভ। এটা হচ্ছে অভিভাবকের জন্য আমার কয়েকটা কথা। আপনারা অভিভাবক যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কোনো কথা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কমেন্টে রিপ্লাই দিই এবং গার্ডিয়ানের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অভিভাবক আপনারা চেষ্টা করবেন এই কয়েকটা জিনিস একটু না করার। টু মাই সেলফ অলসো, উমুকের ছেলে পারছে তুমি কেন পারো নাই, ফাইন, আপনি বলতে পারেন যে উমুকের ছেলের পেছনে ওই বাবা মা অনেক টাকা খরচ করছে, আমিও তোমার পেছনে খরচ করছি, তুমি দাও নাই কেন, ফাইন। বাট ওই দিনটা কষ্টের দিন, যে বাচ্চাটা ভালো রেজাল্ট করে নাই। আত্মীয় স্বজনের সামনে পিঞ্চ মেরা কথা বলাটা খুবই ডিফিকাল্ট এখন, এটা আসলে এখনকার জেনজিরা সহ্য করতে পারে না, খুবই সেন্সিটিভ। একটা ফলাফল দিয়ে সন্তানের সক্ষমতার বিচার এই মুহূর্তে নাও করতে পারেন। আপনার সন্তান খারাপ রেজাল্ট করছে, বিশ্বাস রাখেন ও হয়তো, যদি সত্যিকারের ভালো সন্তান হয়ে থাকে, আপনাকে প্রমিস করবে যে ও আবার কলেজে ভালো রেজাল্ট করবে। আর রাগের মাথায় বাচ্চাকে বললেন না যে তুমি সায়েন্সই নাও, তুমি আর্টসই নাও, কমার্সই নাও। প্লিজ একটু মাথায় রাখেন, যেই বাচ্চাটা ফিজিক্স বোঝে না, যেই বাচ্চাটা ম্যাথ বোঝে না, ভালো লাগে না, তার আকর্ষণ আসে না, ওকে ইন্টারমিডিয়েটে সায়েন্স দিয়েন না। যে বাচ্চাটার এসএসসি লেভেলে ফিজিক্স ভালো লাগে নাই, কেমিস্ট্রি পছন্দ হয় না, ম্যাথকে ভালোবেসে করতে পারে না, ওকে দয়া করে ইন্টারমিডিয়েটে সায়েন্স দিয়েন না। ইন্টারমিডিয়েটের সায়েন্স ইজ নট আ ফান বক্স। ইন্টারমিডিয়েটের সায়েন্স একটা জটিল জিনিস। এই জটিল জিনিস পড়ার জন্য যে বাচ্চাটা মেন্টালি স্পন্টেনিয়াসলি রেডি থাকবে, সেই বাচ্চাটাকে আপনারা সায়েন্স নিতে বলেন। অথবা যেই সকল বাচ্চারা আসলে ভালোভাবে সায়েন্সটাকে গ্রহণ করতে পারে না, আপনারা ওদেরকে সায়েন্স দিয়েন না, কলেজে দিয়েন না।
আপনারা আর্টসে দেন, কমার্সে দেন, আর্টস কমার্স থেকে অনেক ভালো রেজাল্ট করা যায়, অনেক ভালো ক্যারিয়ার করা যায়। কিন্তু যেই বাচ্চাটা বায়োলজি বোঝে না, ফিজিক্সকে ভালোবাসতে পারে না, ম্যাথকে ভালোবাসতে পারে না, কেমিস্ট্রিকে পছন্দ করে না, ও কোনোভাবে একটা সায়েন্স নিছে ক্লাস 9-10-এ, কোনোভাবে পার করে 4 পাইছে বা 1000-এর কম মার্ক পাইছে, আপনি ওকে ইন্টারমিডিয়েটে সায়েন্সে দিয়েন না। আমার রিকোয়েস্ট থাকবে। সো রেজাল্টের দিন সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার পরিবার, পরিবারের ভাই, বাবা, মা, বোন। এতিম হলে বাবা মা না থাকলে ফুবা ফুপু যার বাসায় থাকবা, সেই হইতে হবে সবচেয়ে সেফেস্ট পয়েন্ট। আর পয়েন্টের আমি এগুলো লিখে রাখছি কেন, আমি যেন ভুলে না যাই। তো পয়েন্টের আরেকটা জিনিস হচ্ছে যে এখানে 6টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটু চিন্তা করো যে তুমি রেজাল্ট পাওয়ার পর কি কি কাজ করবে। আমি একটু লিখে রাখছি, আমি এতক্ষণ যা বলছি এই 6টা পয়েন্ট লিখে রাখছি, এই 6টা পয়েন্ট করো, ঠিক আছে? আর আমার এই স্লাইডটা দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখন লাস্ট মোমেন্টে তোমরা আগামীকালকে রেজাল্ট পাবা। রেজাল্ট পাওয়ার পরে আল্লাহকে স্মরণ করো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, এবং আমি যে পয়েন্টগুলো বলছি এটা আমার কাছে মনে হয়েছে এটাই পয়েন্ট, এর চেয়ে বেশি পয়েন্ট আর বলা উচিত না, বা ভিডিওটা দীর্ঘায়িত করা ঠিক হবে না। তোমরা আমাদেরকে জানাইও তোমাদের কোনো কষ্ট থাকলে। আমাদের ফোন নম্বর হচ্ছে 0160101929244, অথবা আমাদের ফাহাদ টিউটোরিয়ালের ফেসবুক পেজে মেসেজ দিও, আমরা তোমাদের সাথে আছি। ইন্টারমিডিয়েটে আমরা তোমাদেরকে পড়াবো, তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি, থাকার সবসময় চেষ্টা করেছি। মানবিক দৃষ্টিকোণ থেকে এফটি প্রতিষ্ঠানটা সবসময় স্টুডেন্টের পাশে ছিল। সো আমার কথা এখানে একটা লাইন একটা আছে, বলার দরকার, আমি বলছি। তুমি মন থেকে ধারণ করো যে সৃষ্টিকর্তা সবসময় পরিশ্রমীদেরকে পুরস্কৃত করেন, ইনস্ট্যান্ট না করলেও এমনভাবে করেন যে এইটা হচ্ছে সে বুঝতে পারে না মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ বরকত দিয়ে রাখছেন। আমি মনে করি আমি যে এখনো জীবিত আছি বা আমি যে এখনো কথা বলতে পারছি, এইটাই আমার জন্য পরম পাওয়া, এইটাই আমার জন্য একটা বিশাল রহমতের ব্যাপার, আমি এটা মনে করি। আমার জীবনে খুবই কম ডিপ্রেশন আছে, আমার জীবনে অনেক ব্যস্ততা। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমার অভিভাবকদের বলি, আমাদের অফলাইনে যারা মডেল এসে পরীক্ষা দিয়েছে, আমাদের এফআরসি স্টুডেন্ট তোমরা হচ্ছে আমার কলিজার টুকরা। প্রতিষ্ঠান হিসাবে আমি কেমন বা আমরা কেমন এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। আজকে যে কথাগুলো বললাম যদি ভালো লাগে মানো, নামাজ পড়ো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, এবং ভুল হয়ে থাকলে এই বছর এইবারের রেজাল্টে ভুল হয়ে থাকলে সামনের বার যেন আর ভুল না হয় সেই চেষ্টা করবা। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আরও ভালো করার জন্য আরও জান প্রাণ দিয়ে চেষ্টা করবা ইন্টারমিডিয়েটে, আমরা তোমাদেরকে পড়াবো। আর অভিভাবক, আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাশে দাঁড়ান, যদি রেজাল্ট খারাপ করে পাশে দাঁড়ান, আর রেজাল্ট ভালো করলে আনন্দটা বিলিয়ে দেন সবার মধ্যে। আর যদি কারো রেজাল্ট খারাপ করে ওকে শক্ত করে ধরে রাখেন, একদিন না একদিন এই বাচ্চাটা আপনাকে ভালো কিছু দিবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।